কোন পদক্ষেপে পাক ডিফেন্স বাজেটে নামলো ধস। কেন মডার্ন ওয়ারফিল্ড এবং স্ট্র্যাটেজিতে প্রায় এক যুগ পিছিয়ে গেল ইসলামাবাদ। কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয়াদিল্লি আসতেই হচ্ছে। কেন পিওকে ইস্যুতে ইসলামাবাদের পাশ থেকে সরে দাঁড়ালো আমেরিকা। কেন পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আমেরিকা তাদের পুরনো পলিসি বদল করলো। নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই এপিসোডে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে যে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। অনেক সময় আমাদের শরীরে অনেক অসুখ হয়, সমস্যা দেখা দেয়, তখন ডক্টররা ওষুধ দেন। অনেক সময় ওষুধে কাজ না করলে তখন অপারেশন করতে হয়। তেমনি দেশকে সুস্থ রাখতে, সুরক্ষিত রাখতে অপারেশনসের প্রয়োজন হয়, যেটা আমাদের সামরিক বাহিনী বা মিলিটারি অপারেশনস বলে আমরা জেনে থাকি বা সেটা হয়ে থাকে। এবং ঠিক যেভাবে পেহেলগাঁওয়ের নারকীয় হামলার পর আমরা সরাসরি প্রত্যাঘাতে গেছিলাম, সরাসরি আমাদের ট্রাই সার্ভিস তারা প্রত্যাঘাতে গেছিল, যাকে অফিসিয়ালি আমরা বলি অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুরে কতটা বীরত্ব আমাদের সেনাবাহিনী দেখিয়েছে, কিভাবে গোটা বিষয়টা ঘটেছে তা অনেকেই আমরা মোটামুটি জানি। কিন্তু এটাকে আমরা জানি যে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের অভ্যন্তরে কী হয়েছিল, কতটা ভেঙে পড়েছে পাকিস্তান, সেখানকার সামরিক বাজেট, ডিফেন্স বাজেট কতটা ছোট হয়ে গেছে। অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তান আর্মি কিভাবে ইন্ডিয়ান আর্মি পা ধরেছিল, কি বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর শুরুর আগে, অর্থাৎ পেহেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছিল তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম রেসপন্সে কি বলেছিলেন। निर्दोष मासूम नागरिकों को धर्म पूछकर उनके परिवार के सामने बेरहमी से मार डालना, हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता है। এক্ষেত্রে আমাদের অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভির তরফে যে বক্তব্য উঠে আসছে বিভিন্নভাবে এবং একাধিক অথেন্টিক সোর্স থেকে যে তথ্য আমরা পাচ্ছি, আমাদের এনএসএ অজিত ডোভাল যে কথা বলছেন সেটাই আজকে অপারেশন সিঁদুরের পর অন্যভাবে আজকে তুলে ধরবো। যে বিষয়টা আপনাদের প্রত্যেকটা ইন্ডিয়ানের জানা উচিত, প্রত্যেকটি ভারতীয়ের জানা উচিত, সেটাই আজকে আমি বলবো। দেখুন, অপারেশন সিঁদুরের লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা ছিল যে এই স্ট্র্যাটেজিক অপারেশনের মাধ্যমে পাকিস্তানের যে ডিফেন্স বাজেট তাকে ছোট করে দেওয়া, পাকিস্তানের ডিফেন্স স্ট্রেংথকে অর্ধেক করে দেওয়া এবং পাকিস্তানের যে ইকোনমিক্যাল ব্যাপারটা রয়েছে, অর্থাৎ জঙ্গি পালন পোষণ, জঙ্গিদের সবভাবে শেল্টার দেওয়া, সবটাই পাকিস্তান করছে অর্থের মাধ্যমে। ফলে সেই অর্থের করিডোরকে কেটে দেওয়া, সেটাই আমাদের এনএসএ অজিত ডোভাল এবং বাদবাকি যারা রাষ্ট্র পরিচালক রয়েছেন তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তে এসেছিলেন যে অপারেশন সিঁদুরের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে কাট করা হবে, যেটার রেজাল্ট আজকের সময় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক বছর আগে হয়েছে, এক বছর পরে এসে পাকিস্তান বুঝতে পারছে কত বড় ধাক্কা তাদের অপারেশন সিঁদুর দিয়েছে। এবার চলে আসুন 7ই মে 2025 ভোর 5টা। देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। একেবারে ঘুমের মধ্যে রয়েছে পাকিস্তান এবং সেই সময় পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে লস্করে তৈবা বা জৈশ-ই মোহাম্মদ বা হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার জঙ্গিরা বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আমাদের জওয়ানরা, আমাদের ট্রাই সার্ভিস, আমাদের অফিসাররা জেগেছিলেন এবং তারা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন যে পেহেলগাঁও যে হামলা, নারকীয় যে যন্ত্রণা, তার যোগ্য উত্তর দিতে হবে। এবং সেই সময় অর্থাৎ 01:05 AM এই প্রিসাইজ টাইম এবং প্রিসাইজ অ্যাটাক, পিন ড্রপ সাইলেন্স, আমাদের সমস্ত অফিসাররা রেডি, আমাদের ট্রাই সার্ভিস রেডি, আমাদের এয়ার ডিফেন্স রেডি। সঠিক লক্ষ্যে আঘাত আনা হলো, গুড়িয়ে গেল পাকিস্তান। এবং তারপর কিভাবে পাক ডিজিএমও, আমাদের ডিজিএমের পা ধরেছিলেন,
কিভাবে গোটা ঘটনাটা ঘটলো এবং কিভাবে পাকিস্তানের ডিফেন্স স্ট্রেংথ আর কোনোদিন আগের জায়গায় আসবে না, অন্তত এক যুগ পিছিয়ে গেছে, সেই তথ্য আপনাদের সামনে দেবো। তার আগে বোঝা উচিত যে আমরা আমাদের পার্টে ঠিক কীভাবে এই গোটা অপারেশনটাকে করে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছি। দেখুন, আজকের সময় যে তথ্য আমরা জানতে পারছি যে অপারেশন সিঁদুর যে ছবিটা ক্লিয়ার করছে যে 88 ঘন্টার একটা স্ট্র্যাটেজিক প্রত্যাঘাত ছিল। এই স্ট্র্যাটেজিক প্রত্যাঘাতে ভারতবর্ষ পাকিস্তানের উপর 500টি মিসাইল হিট করেছে, 125টি ফাইটার জেটকে ব্যবহার করা হয়েছে এবং শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী আজও তিনি যে শব্দ ব্রহ্মে তিনি ঘাবড়ে যান, যে ভয়ঙ্কর ছবিতে তিনি ঘাবড়ে ওঠেন, কেঁপে ওঠেন, তা হলো ব্রাহ্মোস। এবং আমরা 24টি মতো ব্রাহ্মোস ব্যবহার করেছি পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটির ক্ষেত্রে। এবার দেখি ভারতবর্ষ কিভাবে গোটা বিষয়টা করলো। যে তথ্য সামনে আসছে তাতে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, 24টি ব্রাহ্মোস আমরা পাকিস্তানের উপর ব্যবহার করেছি এবং এই 24টি ব্রাহ্মোসের খরচ দাঁড়াচ্ছে 816 কোটি টাকা। অর্থাৎ একটা ছবি খুব পরিষ্কার, যুদ্ধ করতে টাকা লাগে এবং টাকার হিসাবটা না বুঝলে আপনারা বুঝতে পারবেন না যে পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে। নয়াদিল্লি 816 কোটি টাকা খরচ করেছে ব্রাহ্মোসের ক্ষেত্রে। স্ক্যাল্প মিসাইল একেবারে হিট নাম এবং 87টি স্ক্যাল্প মিসাইল আমরা হিট করেছিলাম পাকিস্তানে, এর খরচ দাঁড়িয়েছে 16 কোটি টাকা মতো। র্যাম্পেজ মিসাইল যার খরচ দাঁড়িয়েছে 16 কোটি টাকা এবং হ্যামার মিসাইল খরচ দাঁড়িয়েছে প্রায় 2 কোটি টাকা মতো। হ্যারপ ড্রোন, একদমই হ্যারপ ড্রোন আমরা ব্যবহার করেছিলাম পাকিস্তানের বিভিন্ন যে এয়ারবেসগুলোর ক্ষেত্রে। 45 ইউনিট হ্যারপ ড্রোন আমরা ব্যবহার করি, যার খরচ দাঁড়িয়েছে আমাদের ক্ষেত্রে 250 কোটি টাকার মতো। এছাড়া হারপি ড্রোন লাহোরকে হিট করেছিল, এর খরচ হচ্ছে ভারতের ক্ষেত্রে 80 কোটি টাকার মতো। স্ট্রাইকার মিসাইল যা ইন্ডিয়ান আর্মি ব্যবহার করেছিল পাক আর্মির সমস্ত ফরওয়ার্ড পোস্টিং এবং বাংকার ধ্বংস করতে, এর খরচ দাঁড়িয়েছে 75 কোটি টাকার মতো। এছাড়া আমাদের পাইলটলেস টার্গেট এয়ারক্রাফট, যা দেখে ইসলামাবাদ কার্যত ঘাবড়ে গেছিল, কারণ ইসলামাবাদ মনে করেছিল যে 70টি ফাইটার জেট একসঙ্গে ধেয়ে আসছে পাকিস্তানের দিকে। এই স্বল্প মূল্যের পাইলটলেস টার্গেট এয়ারক্রাফটের মাধ্যমে আমরা পাকিস্তানের $150 মিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। এবার দেখুন S-400 নাম আমরা প্রত্যেকেই জানি, একে আমরা সুদর্শন চক্র বলি। প্রচণ্ড ভালো পারফরমেন্স ছিল অপারেশন সিঁদুরে এবং S-400 যে খরচ দাঁড়িয়েছে, এত কিছু করার পরও তার খরচ দাঁড়িয়েছে মাত্র 115 কোটি টাকা। অর্থাৎ যদি সর্বসাকুল্য ধরে তাহলে অপারেশন সিঁদুর কমপ্লিট করতে ভারতবর্ষের ডিফেন্সের খরচ হয়েছে বা ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের খরচ হয়েছে 3 থেকে 4 হাজার কোটি টাকা, অর্থাৎ 3.32 থেকে $5.86 মিলিয়ন, যা ভারতের যে ডিফেন্স বাজেট আছে তার 1%ও নয়। এবার যে পুরনো কথা বলছিলাম, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে যখন অপারেশন সিঁদুর চলছে তখন পাকিস্তান আর্মি কী করে ইন্ডিয়ান আর্মির পা ধরেছিল, হাতে পায়ে ধরেছিল, সেই ছবিটা আজকের সময় পরিষ্কার হচ্ছে যখন আমাদের এয়ারফোর্স, নেভি বা আমাদের আর্মার্ড ফোর্সের যারা আধিকারিক আছেন তার বক্তব্য সামনে আসছে। অপারেশন সিঁদুর চলাকালীন আমাদের তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল এবং আমাদের ডিজিএমও রাজীব ঘাই, তার কাছে একটি ফোন আসে 3য় দিনে সম্ভবত, এবং ফোনটি আসে পাক ডিজিএমওর তরফে। পাক ডিজিএমও তাকে স্যার সম্বোধন করে বলেন যে আপনারা তো প্রচুর ব্রহ্মোস হিট করেছেন পাকিস্তানে এবং পাকিস্তান কার্যত কবরস্থানে পরিণত হয়েছে, এবং তিনি হাত জোর করে বলেন যে দয়া করে আর ব্রহ্মোস হিট করবেন না, তাহলে পাকিস্তান সত্যি সত্যি কবরস্থানে পরিণত হবে। এই অনুনয় বিনয়, এই কাতর আর্জি জানিয়েছিলেন পাক ডিজিএমও আমাদের ডিজিএমওকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পহেলগাঁওয়ের ঘটনা হয় তখন তিনি প্রথম তার রেসপন্স ছিল যে কারা এই ঘটনা ঘটিয়েছে, যারাই ঘটাক প্রত্যেককে যদি পাতাল থেকে খুঁজে আনতে হয় খুঁজে এনে যোগ্য শাস্তি দিতে হবে, যা পরবর্তী সময় বলছেন আমাদের এনেছে অজিত ডোভাল। এবং পুরোটাই কমপ্লিট করা হয়েছিল আমাদের এই দুর্ধর্ষ অপারেশন সিঁদুরের মাধ্যমে, যেটা গোটা পাকিস্তান জানে, সারা বিশ্ব জানে। এবার একটা জিনিস বুঝিয়ে দিই যেটা খুব প্রয়োজন, অপারেশন সিঁদুরের এই পার্টটা এখনও পর্যন্ত সামনে আসেনি। এটা চাঞ্চল্যকর তথ্য, কারণ অপারেশন সিঁদুরে ভারতবর্ষের ব্যাপক সাফল্য তো আমরা জানি, কিন্তু এই সাফল্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী করে ভেঙে গুড়িয়ে গেছে, পাকিস্তান অন্তত এক যুগ পিছিয়ে গেছে, পাকিস্তানের ডিফেন্স সিস্টেম, তাদের ডিফেন্স বাজেট অর্ধেক হয়ে গেছে, এই ছবিটা একেবারে সামনে আসছে নতুন করে। সেটা অপারেশন সিঁদুরের বিগ সাকসেস বলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন। প্রথম বিষয় হলো ভারতবর্ষ 3 থেকে 4 হাজার কোটি খরচ করেছে, কিন্তু ভারতবর্ষ কি পাচ্ছে? ভারতবর্ষ যেটা পাচ্ছে সেটা ভারতবর্ষের স্থায়িত্বের জন্য, সুরক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তান অনেক বছর পিছিয়ে গেছে। কিভাবে? দেখুন, পাকিস্তান যে তুরস্কের তরফে যে বায়রাক্তার ড্রোনগুলো পেয়েছিল প্রত্যেকটাকে আমরা শটডাউন করতে পেরেছি, এবং পাকিস্তানের এই বায়রাক্তার TB2 ড্রোন, এটা আমরা যেভাবে ধ্বংস করেছি তাতে পাকিস্তানের
250 কোটি টাকা মতো নষ্ট হয়েছে বা তাদের খরচ হয়ে জলে চলে গেছে। দ্বিতীয়ত, পাকিস্তানের দুর্ধর্ষ CM-400 AKG মিসাইল আমরা গুড়িয়ে দিয়েছি, প্রায় 80 কোটি টাকার এই মিসাইল আমরা ধ্বংস করে দিয়েছি পাকিস্তানে। তৃতীয় সাবজেক্ট আপনারা দেখুন যে পাকিস্তানের চীন থেকে নেওয়া, সবই ওরা ধার করে দেয়, PL-15E যে মিসাইল, এগুলোকে আমরা বলে বলে ধ্বংস করেছি। তার জন্য পাকিস্তানের নষ্ট হয়ে গেছে, জলে গেছে প্রায় 20 কোটি টাকা। পাকিস্তান করতে চেয়েছিল যেটা, যে কম পয়সায় ভারতবর্ষকে বিভিন্ন দিক থেকে আক্রমণ। সেই কারণেই পাকিস্তানের যারা বিশেষজ্ঞ আছেন, তাদের যারা ওয়ার স্ট্র্যাটেজিস্ট আছেন, তারা যেটা করেছিলেন তা হলো ভারতবর্ষের 65 লোকেশনস, 65 লোকেশনকে তারা বেছে নিয়েছিল, যেখানে তারা আনমান্ড এরিয়া ভেহিকেল বা ড্রোন দ্বারা আক্রমণের চেষ্টা করেছিল। এবং এইখানে তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়েছিল। আমাদের আকাশ 3 এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আমরা প্রত্যেকটি পাক ড্রোনকে আকাশে নিউট্রালাইজ করে দিই, যার ফলে পাকিস্তানের এই ক্ষেত্রে নষ্ট হয়ে যায়, খরচ হয়ে জলে যায় 3,500 কোটি টাকা। এবং আজকে পর্যন্ত যে তথ্য আমরা গোয়েন্দা রিপোর্টে পাচ্ছি, যে পাকিস্তানের যে ড্রোন বা এই যে অ্যাটাক ড্রোন যে সিস্টেম, তা এখনও পর্যন্ত আগের মতো স্ট্রেংথ পুনরায় ফিরে পায়নি। অপারেশন সিঁদুরের জ্বালা পাকিস্তান প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে এখনো পর্যন্ত ভোগ করছে প্রত্যেক দিন। এবার আসুন পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম আমরা গুড়িয়ে দিয়েছি এবং এক্ষেত্রে পাকিস্তানের ক্ষতি হয়েছে 20 কোটি টাকা। এবার আসুন পাকিস্তানের এয়ারফোর্স, PAF, পাকিস্তান এয়ারফোর্স। অর্থাৎ আমরা বলে থাকি যে কোনো দেশ তার এয়ারফোর্স যদি দুর্বল হয়, তাহলে সেই দেশ যুদ্ধে জিততে পারে না। বলে রাখা প্রয়োজন যে সারা বিশ্বে ভারতবর্ষের এয়ারফোর্সের স্ট্রেংথ এই মুহূর্তে 3rd পজিশনে রয়েছে। PAF অর্থাৎ পাকিস্তান এয়ারফোর্স, তার প্রথম সারির 6টি যে F-16 ফাইটার জেট, যেগুলো তারা আমেরিকা থেকে পেয়েছিল, এগুলোকে আমরা শটডাউন করতে সক্ষম হয়েছিলাম না। মন গড়া তথ্য বলছি না, বিভিন্ন স্যাটেলাইট ইমেজেস, একাধিক অথেন্টিক ইনফরমেশন এবং বিভিন্ন সোর্স থেকে যে তথ্য সামনে আসছে, তাতে 6টি F-16কে ভারতবর্ষ শটডাউন করার পরিপ্রেক্ষিতে ডেপ্রিসিয়েশন চার্জকে মাথায় রেখেই আজকের বাজার মূল্য হলো এই 6টি ফাইটার জেটের F-16-এর 1000 কোটি টাকারও বেশি। পাকিস্তানের সেটা জলে চলে গেছে। এরপর চীন থেকে নেওয়া পাকিস্তানের JF-17 থান্ডার যে ফাইটার জেট, দুটোকে আমরা শটডাউন করেছিলাম। এই দুটোর খরচ আজকের বাজার মূল্য হলো প্রায় 6000 কোটি টাকা। পাকিস্তানের এত বড় ক্ষতি হয়েছে যে পাকিস্তানের যে অ্যাওয়াক্স প্লেনটি ছিল, যেটি মূলত এই ফাইটার জেটের স্কোয়াড্রনকে লিড করে, অর্থাৎ দলপতি বলা যায় বা ক্যাপ্টেন বলা যায়, সেই অ্যাওয়াক্স প্লেনটাকেও আমরা শটডাউন করিয়ে দিই। এবং এটা করা হয় পাকিস্তান সীমানার, অর্থাৎ তাদের সীমান্তের 200 কিলোমিটার ভেতরে। এটা ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে একটা নতুন একটা মাইল ফলক, কারণ এত ভেতরে ভারতবর্ষে অস্ত্র পৌঁছে পাকিস্তানের অ্যাওয়াক্সটাকে শটডাউন করেছিল যে পাকিস্তান স্তম্ভিত হয়ে গেছিল। এবং অ্যাওয়াক্স না থাকার জন্য পাকিস্তানে এখনও পর্যন্ত ফাইটার জেটের স্কোয়াড্রনকে লিড করার মতো শক্তপোক্ত কোনো ভূমিকা কেউ নিতে পারছে না। এই অ্যাওয়াক্সটি শটডাউন করার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্ষতি হয় 2 থেকে 5000 কোটি টাকা। এছাড়া পাকিস্তানের যে রিফুয়েলার প্লেনটি ছিল, অর্থাৎ যখনই কোনো ফাইটার জেট সেটা অনেক দূরে গিয়ে এয়ার স্ট্রাইকে যায়, তাকে রিফুয়েলার প্লেন সঙ্গে পাঠিয়ে দিতে হয়, অর্থাৎ মাঝাকে সেটা রিফুয়েলিং করতে পারে। কিন্তু নূর খান এয়ারবেসের হ্যাঙ্গারে এই রিফুয়েলার প্লেনটিকে লুকিয়ে রেখেছিল পাকিস্তান, সেটিকে আমাদের ড্রোন গিয়ে ধ্বংস করে দেয়। এর জন্য পাকিস্তানের নষ্ট হয়েছে, তাদের টাকা জলে গেছে প্রায় 3000 কোটি টাকা। এছাড়া HQ-9 সহ পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে যখন আমরা দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিই, তার জন্য পাকিস্তানের ক্ষতি হয়েছে 1500 কোটি টাকা। অর্থাৎ এর পরের ছবিটা আরও ভয়ঙ্কর, সেটা হলো পাকিস্তানের 11টি এয়ারবেস। সেই এয়ারবেসগুলোকে বলে বলে আমরা ধ্বংস করেছি আমাদের ড্রোন গিয়ে, আমাদের এয়ার স্ট্রাইকের মাধ্যমে। আপনাদের মনে করিয়ে দিন, নূর খান, জেকবাবাদ, ভোলারি সহ যে 11টি এয়ারবেস ছিল, সেই 11টি এয়ারবেসের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সিস্টেম, তাদের রানওয়েজ, তাদের হ্যাঙ্গার সব কিছুকে ধূলিসাৎ করে দিই। এবং এর ফলে পাকিস্তানের ক্ষতি হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। এবার একটা বিষয় বুঝে নেওয়ার প্রয়োজন যে ওয়্যার সিস্টেম বা ওয়্যার স্ট্র্যাটেজির ক্ষেত্রে খরচ কাকে বলে, ক্ষতি কাকে বলে। খরচ হলো, ধরুন আমাদের একটা ব্রহ্মসের একবার হিট করতে ব্রহ্মসটিকে আমাদের খরচ হয় ধরুন 1 কোটি টাকা। এবার সেই 1 কোটি টাকার ব্রহ্মসটি তখনই ব্যবহার করা হবে যখন সেটি একটা HVT অর্থাৎ হাই ভ্যালু টার্গেট, যার মূল্য 5 কোটি হবে, তাকে ধ্বংস করতে পারবে। পাকিস্তানের ক্ষেত্রে এটাই হয়েছে। পাকিস্তানের যাবতীয় এয়ারফোর্স সিস্টেম, তাদের ড্রোন সিস্টেম, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের এয়ারবেস সিস্টেম, সব কিছুকে আমরা এমনভাবে ধ্বংস করেছি যে আগামী 12 থেকে 14 বছরের মধ্যে ওয়্যার স্ট্র্যাটেজিস্টরা বলছেন যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ক্ষতি হয়েছে 24,000 কোটি টাকা বা $2.6 বিলিয়ন, যা পাকিস্তান বা পাক ডিফেন্স বাজেটের 1/3 বলা চলে। যে কারণে আপনারা সাম্প্রতিক সময় দেখবেন যে পাকিস্তানের ডিফেন্স বাজেট প্রায় অর্ধেক হয়ে গেছে। তাই পাকিস্তান ভারতকে রক্তাক্ত করতে আবার সেই পুরনো পদ্ধতি নিয়েছে। তারা শেহজাদ ভাট্টি, এই কুখ্যাত ক্রিমিনাল পাকিস্তানের, তাকে
টেরর মডিউলে নিয়ে এসছে, টেরর নেটওয়ার্ক তার মাধ্যমে তৈরি করা হয়েছে এবং তাকে আইএসআই কীভাবে গ্রুম করেছে দেখুন। প্রথমে তাকে সোশ্যাল সাইটে নিয়ে আসা হয়েছে, তাকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বানানো হয়েছে এবং তার মধ্যে ভারতবর্ষের বিভিন্ন অংশের যুবকদের মাথা অর্থাৎ মগজ ধোলাই করা হয়েছে, তাদেরকে অন্যভাবে মোটিভেট করা হচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে এবং এটা আমাদের গোয়েন্দারা ইতিমধ্যে ডিকোড করে ফেলেছেন। এবং গত 12ই আগস্ট আমাদের এনএসএ অজিত ডোভালের নেতৃত্বে দিল্লি সহ ভারতবর্ষের 14টি শহর থেকে 200 জন এই শাহজাদ ভট্টি গ্রুপের বা তাদের টেরর নেটওয়ার্কের যে স্লিপার এজেন্ট তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ডিকোড করা সম্ভব হয়েছে মুন্না জিঙ্গার, আমির জাদ এবং দিলাওয়ার খান নামে শাহজাদ ভট্টি এবং ডি গ্যাং ঘনিষ্ঠ আরও 3 জনকে এদেরকে দ্রুত ব্যবস্থা করা হবে। তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে যে শাহজাদ ভট্টি ভারতবর্ষের বিরুদ্ধে যে টেরর নেটওয়ার্ক সাজিয়েছে, হাফিজ সঈদের কথা শাহজাদ ভট্টি বোধহয় ভুলে যাচ্ছে। কারণ করাচি বা লাহোরের রাস্তায় কখন আননোন গানম্যানদের হাতে শাহজাদ ভট্টি খতম হয়ে যায়, নিকেশ হয়ে যায়, তা একমাত্র উপরালাই জানে। কিন্তু যে ছবিটা উঠে আসছে যে পাকিস্তান যখন দেখছে যে ওয়েস্টার্ন পার্ট থেকে কোনোভাবেই ভারতবর্ষকে কিছু করা যাচ্ছে না, তখন তাদের নতুন দোস্ত, নতুন বন্ধু বাংলাদেশ ঢাকার মাধ্যমে ভারতবর্ষকে ডিপ অ্যাটাক করার চেষ্টা করছে, যেটা মুনির অ্যান্ড কোম্পানি প্রথমেই বলে দিয়েছিল। আসিম মুনিরের বক্তব্য সেটাই ছিল এবং যে কারণে যখন আমরা এপিসোড শ্যুট করছি তখন যে চাঞ্চল্যকর তথ্য আসছে সেটা হলো পাকিস্তান নিয়ন্ত্রিত এবং আইএসআই প্রভাবিত বাংলাদেশের সামরিক গোয়েন্দা শাখার ডিজিএফআই তার 5 জন শীর্ষ অফিসার এই মুহূর্তে রয়েছেন তারা পাকিস্তানে। তারা প্রথমে ইসলামাবাদ পৌঁছেছেন এবং সেখান থেকে তারা যে রাওয়ালপিন্ডির হেডকোয়ার্টারে ডিজিএফআই বাংলাদেশের গোয়েন্দা বা সামরিক গোয়েন্দা শাখার অন্যতম প্রধান এবং সিনিয়র অফিসার মেজর জেনারেল সাইক আবদুল্লাহ সহ 5 জন শীর্ষ অফিসার এই মুহূর্তে তারা পাকিস্তানের যে আইএসআই চিফের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। একটা প্ল্যানিং করা হয়েছে এবং যে তথ্য গোয়েন্দারা জানতে পেরেছেন, ডিকোড করতে পেরেছেন, যে প্ল্যানিংটা নিয়ে ডিজিএফআইয়ের শীর্ষকর্তারা এই মুহূর্তে রয়েছেন পাকিস্তানে। কেন তারা গেছেন তার কারণ হলো আপনারা দেখবেন যে পারাগ জৈন তিনি সম্প্রতি ঢাকা সফর সেরে দেশে ফিরেছেন। ফলে র চিফের ঢাকা সফরে কি হয়েছে, কি তিনি বক্তব্য দিয়েছেন, কি ডসিয়ার তিনি কি জঙ্গি ঘাঁটি দিয়েছেন, এই সবটাই ডিজিএফআইয়ের কর্তারা জানাচ্ছেন পাকিস্তানি যে গোয়েন্দা সংস্থা আছে, খুফিয়া সংস্থা আছে আইএসআই শীর্ষকর্তাদের, এবং করণীয় কর্তব্য তাদের পরবর্তী প্ল্যানিং রেডি করছে। সেই প্ল্যানিংটা আমরা ডিকোড করতে পেরেছি, আমাদের গোয়েন্দারা ডিকোড করতে পেরেছেন। এই প্ল্যানিংটা হলো যদি বাংলা সীমান্ত থেকে সরাসরি জঙ্গি অনুপ্রবেশ সম্ভব না হয়, কারণ আপনারা দেখবেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের তিনি চিকেন স্নেক সংলগ্ন অংশে গেছেন, শিলিগুড়িতে পরিদর্শন করছেন এবং চিকেন স্নেক বা শিলিগুড়ি অংশের যে নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তা বা তার যে এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুকে ঢেলে সাজানো হচ্ছে। ফলে বাংলা সীমান্ত থেকে যদি অনুপ্রবেশ সম্ভব না হয়, সেক্ষেত্রে যে প্ল্যানিংটা গোয়েন্দারা জানতে পারছেন যে ভুটানে সেখানে প্রথমে বেস করবে জঙ্গিরা, অর্থাৎ থিম্পু থেকে তারা সরাসরি কাঠমান্ডু অর্থাৎ নেপালে আসবে, সেখান থেকে ভারতের জয়গাঁও হয়ে জঙ্গি অনুপ্রবেশ হবে ভারতে এবং তারপর জঙ্গিদের আলটিমেট অনুপ্রবেশের টার্গেট লিস্টে থাকবে কলকাতা। কিন্তু যখন আমাদের গোয়েন্দারা গোটা প্ল্যানিংটা, যেটা রাওয়ালপিন্ডি জিএইচকিউতে এই মুহূর্তে প্ল্যানিং রেডি হচ্ছে, সেই তথ্য আমাদের গোয়েন্দারা জানার পরিপ্রেক্ষিতে আমাদের মতো প্রিকশন ইতিমধ্যে আমরা নেওয়া শুরু করেছি। সীমান্ত জুড়ে অনেক বেশি সিকিউরিটি বাড়ানো হচ্ছে, বিএসএফকে অনেক বেশি স্ট্রেনথেন করা হয়েছে এবং ফুল ফ্লেজড সব ধরনের অপারেশনের নির্দেশ বিএসএফকে দেওয়া হচ্ছে। একটি অনুপ্রবেশকারী প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে তার মতো করে শাস্তি দেওয়ার নির্দেশ বিএসএফকে দেওয়া হচ্ছে একেবারে বাংলা সীমান্ত জুড়ে। এবং যখন আমরা এপিসোড শ্যুট করছি তখনকার পরিস্থিতি অনুসারে বলছি যে আলটিমেটলি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যতই চীন সফরে গিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করুন না কেন, তাকে নয়াদিল্লির কাছেই আসতে হবে। এটাই আলটিমেট ছবি ঢাকার জন্য এবং ভারতের তরফে একটা নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে 21শে আগস্ট থেকে 26শে আগস্টের মধ্যে তারেক রহমানকে ভারতে আসতে হবে, নয়াদিল্লিতে আসতে হবে, কারণ এরপর আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিদেশ সফরে যাবেন এবং ব্রিক্সে যে সম্মেলন হবে সেখানে তারেক রহমান আসতে পারেন, কিন্তু তখন অনেকগুলো দেশ থাকাতে দ্বিপাক্ষিক আলোচনা কী হবে তা নিয়ে প্রশ্ন আছে। ফলে তারেক রহমানকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য 21 থেকে 26শে আগস্টের মধ্যে আসতে হবে, এই নির্দেশ মোটামুটি পাকা। তারেক রহমানকে সম্মানিত করতে তার ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে নয়াদিল্লিতে 2টি 5-তারা হোটেল রেডি করা রয়েছে। তার এবং তার যে টিম আসবে, তার যে প্রতিনিধি দলটি আসবে, তাদেরকে সম্মান সহকারে এখানে রাখা হবে। কিন্তু কেন আসতে হবে তারেক রহমানকে? আপনারা দেখবেন যে ঢাকা জুড়ে, ঢাকা সংলগ্ন অংশে বা এন্টার বাংলাদেশেই প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা করে লোডশেডিং চলছে, ব্যাপকভাবে বিদ্যুৎ ঘাটতি এবং জনরোষ বাংলাদেশের রাজপথে নেমে এসছে। দ্বিতীয়ত বাংলাদেশ জুড়ে গ্যাসের আকাল দেখা দিয়েছে।
তৃতীয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ 2024-এ হাসিনা দেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকেই বাংলাদেশের অর্থনীতি ধোঁকা শুরু করছে এবং এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি ভীষণ খারাপ জায়গায় আছে। বাংলাদেশের অর্থনীতি মূলত ডিপেন্ড করে সেখানকার গার্মেন্টস শিল্পের ওপরে, বস্ত্র শিল্পের ওপরে, এবং ঢাকা সংলগ্ন অংশ বা বিভিন্ন উপজেলাগুলোতে যে ফ্যাক্টরিজগুলো আছে সেখানে প্রচুর পরিমাণে কাঁচামাল এবং পাশাপাশি যে উৎপাদিত বস্ত্র তা পড়ে আছে। মনে হয় পাঠানো সম্ভব হচ্ছে না বিদেশের মাটিতে। পাঠানোর পদ্ধতি হলো স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে, প্রবেশ করার পর ভারতের পোর্টকে ব্যবহার করে বা ভারতের এয়ারপোর্টকে ব্যবহার করে সেটি ইউরোপের বাজারে চলে যাবে, সেখানে বিক্রি হলে বাংলাদেশের ব্যবসায়ীরা মুনাফা বৃদ্ধি করতে পারবেন, এটাই ছবি। ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসে বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসে এই ট্রান্সশিপমেন্ট সিস্টেমটাকে স্থির করতে হবে যে বাংলাদেশ আদতে তার অস্তিত্ব রাখতে চায় কিনা। কারণ এই তিনটে সমস্যা, অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ সংকট, বাংলাদেশের গ্যাসের আকাল এবং বাংলাদেশের যে ব্যবসা যার উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, গার্মেন্টস শিল্প, তা যদি তারা ইউরোপের বাজারে পাঠাতে না পারে তাহলে এবছর গড়াতে না গড়াতেই, অর্থাৎ এবছর শেষ হতে না হতেই বাংলাদেশের অস্তিত্ব, তাদের সার্বিক ইকোনমিক্যাল, তাদের ডিফেন্স বাজেট সব কিছুর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে, এটাই মনে করছে। আরও একটি বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, ভারত লাগোয়া বাংলার সীমান্ত রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশের যে যৌথ বর্ডার রয়েছে, সেখানে 8খানা ইতিমধ্যে চিহ্নিতকরণ সম্ভব হয়েছে, 8টি জঙ্গি লঞ্চপ্যাড, যেগুলো পাকিস্তানের জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং বাংলাদেশ জামাত মিলে চালাচ্ছে। এখানে জঙ্গিরা আস্তে আস্তে ভিড় জমাচ্ছে। সেই ছবি বিভিন্ন স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন ইনফরমেশন থেকে ডিকোড করতে পেরেছেন আমাদের গোয়েন্দারা। দিল্লির নজরে খুব ভালোভাবে ঢাকা চলে এসছে। তারপরে একটা ছবি আমরা দেখলাম যে PM তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, তিনি একদম ঘুরে গিয়ে বলছেন যে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে বা তিস্তা প্রকল্পের জন্য বা তিস্তা চুক্তির পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সঙ্গে কোনোভাবেই বাংলাদেশ বা ঢাকার সম্পর্ক খারাপ হবে না এবং ভারতবর্ষের সহযোগিতা নিয়ে তিস্তা প্রকল্পে তারা এগোবেন। এই যে পালাবদল, এই যে 180 ডিগ্রি ঘুরে যাওয়া, এটা দিল্লির ভ্রুকুঞ্চনের পরে, দিল্লির একটু অন্য নজর তৈরি হওয়ার পরে কি ঢাকার তরফে সামনে আসছে। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে রয়েছে যা অত্যন্ত চাঞ্চল্যকর, তা হলো যে ভারতবর্ষের US অ্যাম্বাসেডর এবং ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সার্জিও গোর, তিনি গত 9ই আগস্ট জম্মু কাশ্মীর সফরে যান এবং তিনি জম্মু কাশ্মীরে মাটি দাঁড়িয়ে বলেছেন যে এন্টায়ার জম্মু কাশ্মীরই ভারতবর্ষের অখণ্ড অঙ্গ, তাকে কোনোভাবে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। মনে রাখতে হবে যে সার্জিও গোর শুধুমাত্র অ্যাম্বাসাডার ভারতবর্ষের জন্য নন, তিনি ট্রাম্পের বিশেষ দূত দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার জন্য, আর সেন্ট্রাল এশিয়াতেই পাকিস্তান অবস্থান করে। এবং তার পাশাপাশি সার্জিও গোর বলেছেন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে আমেরিকার যে পলিসি রয়েছে তা দ্রুত চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা ছবি খুব পরিষ্কার হচ্ছে, ভারতবর্ষের ক্ষেত্রে আমেরিকা তার পলিসি দ্রুত চেঞ্জ করছে এবং পাশাপাশি যে বক্তব্য বারংবার উঠে এসছে যে পাক অকুপাইড কাশ্মীর তা দ্রুত ভারতের হাতে আসবে, এটা মনে করছে একাধিক ওয়ার স্ট্র্যাটেজিস্ট। কারণ ইতিমধ্যে যে ছবি আসছে তাহলে পিওকেতে সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পাকিস্তান, পিওকেতে মানুষের জীবন একেবারে পশুর থেকেও খারাপ করে দিয়েছে পাকিস্তান, সেখানে বন্দুকের নলে শাসানো হচ্ছে মানুষকে। এবং তার পাশাপাশি সার্জিও গোর অর্থাৎ US অ্যাম্বাসাডার এবং সেন্ট্রাল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ দূত, তার এই ঘোষণার পরই কোথাও যেন একটু থমকে গেছে ইসলামাবাদ এবং ঢাকা। তবে পিওকে নিয়ে ইতিমধ্যে আমেরিকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। জম্মু কাশ্মীরে গিয়ে জম্মু কাশ্মীরকে কেন ভারতবর্ষের অখণ্ড অংশ বলে উল্লেখ করেছেন US অ্যাম্বাসাডার সার্জিও গোর, এই তথ্যই জবাব জানতে চায় ইসলামাবাদ। সেই কারণে ইসলামাবাদে US চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তারা সামান পর্যন্ত করেছে এবং তারা এ ব্যাপারে জবাবদিহি তলব করেছে আমেরিকার কাছে। যদিও আমরা যখন এপিসোড শ্যুট করছি তখন শেষ যে খবর আমরা পাচ্ছি যে পিওকে ইস্যুতে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের ইস্যুতে বা অখণ্ড কাশ্মীরের ইস্যুতে ওয়াশিংটন DC এবার নয়াদিল্লির পাশেই আছে, সেই ছবিটা একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে ইসলামাবাদকে। এবং যতই বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি দুবাই সফরে যান না কেন, আলটিমেটলি বাংলাদেশ বা ঢাকার রক্ষাকর্তা নয়াদিল্লি, এটা সময় বলবে। আরও গুরুত্বপূর্ণ, রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।